আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব বললেন বাইডেন। রেশ কাটেনি ভয়াবহ ইসরায়েলের অভিযানের আজও একজনের মৃত্যু। ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে বললেন জার্মান চ্যান্সেলর। চরম আতঙ্কে আছে ইহুদিবাদী মহল, মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান সৌদি সম্পর্ক। আফগানিস্তানে মার্কিন অপরাধের তথ্য সংগ্রহে জাতিসংঘে আহ্বান রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে এবার রাশিয়ার নতুন কৌশলে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব বললেন বাইডেন। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি বাস্তব। সোমবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছুদিন পর এমন মন্তব্য করলেন বাইডেন। সোমবার জো বাইডেন বলেন, পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন, তার হুমকি বাস্তব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২ বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়। প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ শক্তিশালী। এগুলোর পাল্লা ও ক্ষমতা কম, ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। রাশিয়ার এই পদক্ষেপকে সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড হিসেবে শনিবার আখ্যা দিয়েছিলেন বাইডেন। চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন। এই পদক্ষেপকে ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন। ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্রদের পাশাপাশি চীন ও বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। রেশ কাটেনি ভয়াবহ ইসরায়েলি অভিযানের আজও একজনের মৃত্যু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের পূর্ববর্তী অভিযানে বন্দুকের গুলিতে আহত এক ফিলিস্তিনি মঙ্গলবার মারা গেছেন। জেনিন শহরে ইসরায়েলি দখলদারদের গুলি আমজাদ আরেফ জাসের পেটে গুলি লাগায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে থেকে সব তথ্য জানা গেছে। এদিকে আমজাদের মৃত্যুতে ইসরায়েলি সেনাদের সোমবারের কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে নিহত ফিলিস্তিনের সংখ্যা ৬ জনে উন্নীত হল। এছাড়া স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে জেনিনে ৮ জন ইসরায়েলি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। অগ্নিসংযোগ শেষ হওয়ার পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে, ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বেথেলহাম শহরের কাছে ২০ বছর বয়সী এক যুবককে হত্যা করেছে। সোমবার গভীর রাতে মন্ত্রণালয় জানায়, হুসান শহরে জাকারিয়া মোহাম্মদ আল জাউল মাথায় ইসরায়েলি দখলদারের বুলেটের আঘাতে শহীদ হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সেনারা জেরুজালেমের দক্ষিণ শহরে নিয়মিত কার্যকলাপে থাকার সময় একজন সন্দেহভাজন তাদের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এরপর সেনারা গুলি চালিয়ে জবাব দেয় এবং নিহতকে শনাক্ত করে। এক বিবৃতিতে বিদ্রোহী সংগঠন ইসলামিক জিহাদ আল জাউলকে তাদের সদস্য হিসেবে দাবি করেছে। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তরুণ ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় সেনাবাহিনী গুলি, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতার ঢেউয়ের মধ্যে এই মৃতগুলোর সর্বশেষ। এবছর কমপক্ষে ১৬৬ ফিলিস্তিনি, ২১ ইসরায়েল এবং একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয় নিহত হয়েছেন। সরকারি সূত্র থেকে সংকলিত যোদ্ধার পাশাপাশি বেসামরিক নাগরিক ও ইসরায়েলের পক্ষ থেকে আরব সংখ্যালঘুর ৩ সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে। তাদের সশস্ত্র বাহিনী নিয়মিত ফিলিস্তিনের শহরগুলোতে টহল ও অভিযান চালায়। ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে বললেন জার্মান চ্যান্সেলর। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ সোমবার বলেছেন, ইউক্রেন সংঘাত অনির্দিষ্টকালের জন্য চলতে পারে এমন প্রত্যাশার সাথে পশ্চিমাদের উচিত তাদের নীতি সামঞ্জস্য করা। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন জার্মান চ্যান্সেলর শলৎজ বলেন, আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে রাশিয়ান পদক্ষেপ দীর্ঘকাল স্থায়ী হতে পারে। এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আমাদের নীতি নির্ধারণ করছি, শলৎজ স্টলটেনবার্গকে বলেছেন।
জার্মানি যতদিন লাগবে ইউক্রেনকে কট্টর সমর্থক হয়ে থাকবে, সলজ যোগ করেন। তবে এটা স্পষ্ট যে ন্যাটোর সংঘাতের পক্ষ হয়ে উঠবে না। 14 জুন জার্মান সরকার দেশের প্রথম জাতীয় নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে, যা আগামী বছরগুলিতে রাজ্যের সম্ভাব্য বাহ্যিক হুমকি মোকাবেলায় মূল নীতি এবং ব্যবস্থাগুলিকে অন্তর্ভুক্ত করে। জার্মান সরকার তার ন্যাটোর প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করি এবং জাতীয় ও জোটের প্রতিরক্ষার প্রাথমিক লক্ষ্য পূরণের জন্য বুন্দেসওয়্যারকে শক্তিশালী করি, সরকারের বিবৃতিতে বলা হয়েছে। চরম আতঙ্কে আছে ইহুদিবাদী মহল। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান সৌদি সম্পর্ক। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সম্প্রতি তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সাথে সাক্ষাতে বলেছেন, কোনো দেশ চায় না আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নয়ন সমগ্র মুসলিম বিশ্বের জন্য সীমাহীন সাফল্য বয়ে আনবে এবং বাইরের কোনো দেশই এই অঞ্চলে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা একটি অধিকতর নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সকলের জন্য একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয় এবং একটি নিরাপদ আরও সমৃদ্ধ আরও উন্নত ভবিষ্যতে পৌঁছানোর জন্য একটি অনস্বীকার্য প্রয়োজনীয়তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ নিরাপত্তা বলতে কখনোই সামরিকীকরণকে বোঝায় না, বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তৃতির মাধ্যমে সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আবদুল্লাহিয়ানের সাথে সাক্ষাতের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ইতিবাচক ও স্বচ্ছ আলোচনা হয়েছে। অচিরেই তেহরানের সৌদি দূতাবাস আবার চালু হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্মান প্রদর্শনের পাশাপাশি বহিঃশক্তি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ইরান সৌদির সম্পর্ক এগিয়ে যাবে। আফগানিস্তানে মার্কিন অপরাধের তথ্য সংগ্রহে জাতিসংঘে আহ্বান রাশিয়ার। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যে যুদ্ধাপরাধ করেছে তার তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 53তম অধিবেশনে রাশিয়ার প্রতিনিধি দল বলেছেন। রাশিয়ার কূটনীতিক ইয়ারোস্লাভ ইয়েরোমিন অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, আফগানিস্তানে 20 বছরের দীর্ঘ উপস্থিতির সময় মার্কিন ও ন্যাটো সেনারা যে যুদ্ধাপরাধ করেছিল তা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে রাখা দরকার। আমরা বিশ্বাস করি যে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাওয়া এবং আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো কর্তৃক সংগঠিত অপরাধ প্রকাশের পাশাপাশি সেগুলিকে জনসম্মুখে তুলে ধরা গুরুত্বপূর্ণ, তিনি জোর দিয়ে বলেছিলেন। ইউক্রেনে এবার রাশিয়ার নতুন কৌশলে হামলা। ইউক্রেনের একটি শক্তিশালী ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি একটি দুর্নিয়ন্ত্রিত ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এই হামলাকে একটি নতুন যুদ্ধক্ষেত্রের কৌশল বলে মনে হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছে, প্রায় 3.5 টন TNT এবং 5টি FAB-100 বোমা ট্যাঙ্ক প্যাক করে হামলা চালানো হয়েছে। FAB-100 বোমা সাধারণত 100 কিলোগ্রাম পেলোড বহন করে। খবরে বলা হয়েছে, শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শেয়ার করা একটি ভিডিওতে একজন রাশিয়ান ট্যাঙ্ক কমান্ডার বলেছেন, তাতে ট্যাঙ্ক স্থাপন এবং আক্রমণ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই কমান্ডার বলেছেন, শত্রু থেকে প্রায় 300 মিটার দূরে ট্যাঙ্কটি আসার পর আমি রেডিও নিয়ন্ত্রণের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটাই। বিস্ফোরণটি খুবই গুরুতর ছিল, সেখানে প্রচুর বিস্ফোরক ছিল। রেডিও ইন্টারসেপ্টের তথ্য অনুসারে শত্রুরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে, তিনি যোগ করেন। এদিকে ইউক্রেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের তৈরি হামলাকারী ড্রোন দিয়ে মঙ্গলবার কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।